অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। ওরা যা সিন্ডিকেটের লোক তো সবাই লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা, বিক্রি হচ্ছে পানির দরে। 50 থেকে 100 টাকাও কিনতে অনীহা আড়তদারদের। সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। নারী শিশু সহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস, সারা দেশেই বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজ। ঈদের পরদিনও গ্রামে ছুটিলেন রাজধানীবাসী। লঞ্চে যাত্রীর চাপ, ট্রেনের ভেতরে ছিল না তিল ধারণের ঠাঁই। ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা, বাস কাউন্টারেও ভিড়। সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতির অভিযোগ ইস্যুতে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চান ব্রিটিশ এমপি টিউলিপ। এখনও চিঠি না পাওয়ার দাবি প্রেস সচিবের। এবং অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। ডিসেম্বরের বদলে এপ্রিলে পিছিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন। ভোট নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না জামায়াত। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। কোরবানির পশুর চামড়া নিয়ে এবারও হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। পানির দরে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে সাভারের ট্যানারি এবং আশেপাশের আড়তে। ঢাকার বাইরে থেকে আসা গরুর প্রতিটি চামড়া বিক্রি হচ্ছে 50 থেকে 200 টাকায়। এই অবস্থার জন্য সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। তীব্র রোদ আর গরমে পচন ধরতে শুরু করেছে কোরবানির পশুর চামড়ায়, ফেলে দেওয়া হয়েছে আড়তের পাশেই। সরকারি নির্দেশনা উপেক্ষা করে 11 লাখ টাকা লগ্নি করে 10 ট্রাক লবণ ছাড়া কাঁচা চামড়া নিয়ে সাভারের চামড়া শিল্পনগরীতে আসেন সিলেটের মৌসুমি ব্যবসায়ী জামিল হোসেন। প্রতি পিস 300 থেকে 350 টাকা দরে কিনলেও বাধ্য হয়ে 100 থেকে 200 টাকায় ছেড়ে দেন। আমার প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা শুধু এই চামড়াতেই খরচ হয়েছে। যা বিক্রি করি আমি পাইছি এগুলাতে আমার শুধুমাত্র এই গাড়ির ভাড়া যেগুলা এগুলাই হচ্ছে, তার চেয়ে বেশি আর কিছু নেই। আমার পুঁজিগুলো শেষ। শুধু জামিল নয়, একই পরিস্থিতিতে পড়েন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আরেক ব্যবসায়ী আইনউদ্দিন। 1 ট্রাক চামড়া বিক্রি করেন মাত্র 50 টাকা পিস দরে। লবণ তোমার সব কিছু আছে, টাকা পয়সা কিছু আছে, কিন্তু তারা তার মাল লয় না। লাস্টের গাড়ি 50 টাকা, লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। আমরা যে ন্যায্য মূল্যটা পাওয়ার কথা ছিল ওইটার 10 ভাগের আমরা পাই নাই। এদিকে চামড়া আসছে পুরান ঢাকার পোস্তার আড়তগুলোতে। এখানে আকার ভেদে প্রতি পিস গরুর চামড়া কেনা হচ্ছে 500 থেকে 850 টাকায়। চামড়া সংগ্রহে অনভিজ্ঞতা ও সময় মতো লবণ না দেওয়ায় নষ্ট হচ্ছে বলে অভিমত আড়তদারদের। গতকালকে কোরবানি হয়েছে, এটা টাইম মতো আসতে পারে, টাইম মতো লবণ হয়নি দেখে এটা নষ্ট হয়ে গেছে। যে রেট দিছে ওই হিসাবে আমাদের হিসাব যদি বেচা কিনা করতে যাই আমাদের টাকা পয়সা থাকবে না। আড়তদার মালিক সমিতি জানায়, এবারে কোরবানি কম হওয়ায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের পরামর্শ তাদের। বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এরা সমন্বয় করে আবার রেট দিয়ে দেয়। রেট দেওয়ার পর বেসিক্যালি কিন্তু ব্যবসা আমরা করে থাকি, হোল দ্য ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি। তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই। চলতি বছরের জন্য ঢাকায় প্রতি বর্গফুট লবণ দেওয়া চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 60 টাকা। আর প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা এবং ঢাকার বাইরে নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে দামের কারসাজির মুখে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে শত শত কোরবানির পশুর চামড়া। আড়তদাররা 1 পিস চামড়া 100 টাকাতেও কিনছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। এতে ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাস্তার উপর শত শত পিস চামড়া পড়ে থাকার এই চিত্র চট্টগ্রাম নগরের মুরাদপুর আতুরা ডিপো এলাকার আড়তদারদের কাছে বিক্রি করতে না পেরে এভাবে ফেলে রাখা হয়েছে এসব চামড়া। 250 পিস চামড়া আনছে, ওরা কেউ জিজ্ঞাসা করে না এখন পর্যন্ত। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। গ্রাম অঞ্চলের পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়ার দাম হাঁকা হচ্ছে 100 টাকারও কম। কোনো ক্ষেত্রে আড়তদাররা চামড়া না নিয়ে ফিরে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আমার সব চামড়া নষ্ট হয়ে গেছে, এখন আমি বাড়ি ঘরে দেখতে না, আর মাইছি মারি ফেলি, মাইছি তো তার সহ্য করি আর নিয়ে এখন কি করি তারি তো মরি গে 2 লক্ষ নিয়ে চামড়া আমার এই তাল বেগুন। এসব অভিযোগ মানছেন না আড়তদাররা। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছে
কিনছেন বলে দাবি তাদের। আমরা 500-700 টাকা 800 টাকা এরকম কিনছি, যতগুলো যে সরকারের যে রেট দিয়েছে আমরা তত এই রেটেই করছি। কিন্তু আমার কোনো হেরফের নাই, মানে চামড়ার সাইজের উপর গ্রামগঞ্জ থেকে যে চামড়াগুলো আছে ওগুলো একটা সাইজ শুরু। এদিকে আড়তদারদের পক্ষ নিয়ে ভোক্তা অধিকার বলছে মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়ানোয় চামড়া নষ্ট হচ্ছে। মৌসুমি ব্যবসায়ীদের কিছু মিস্টেকও আছেন, অধিক লাভের আশায় তারা চামড়ায় লবণ না দিয়ে সেই চামড়া এখন একজন ব্যবসায়ী ফেলে রেখেছেন, সেটা আমাদের কাছে কমপ্লেইন এসেছে। চট্টগ্রামের 250-র বেশি আড়ত এবং গুদামে আগামী 15 দিন লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হবে। নষ্ট হচ্ছে শত শত পিস পশুর চামড়া, আর ক্ষতির মুখে পড়ছে গ্রাম অঞ্চল এবং পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহকারী মৌসুমি ব্যবসায়ী এবং এই চামড়ার মূল দাবিদার মাদ্রাসাগুলো। চট্টগ্রামের আতুরা ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে খুলনা, ময়মনসিংহ এবং কুষ্টিয়াতে সরকার নির্ধারিত দামের অর্ধেকেরও কমে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। নষ্ট হওয়ার শঙ্কায় চামড়া ছেড়ে দিচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা, যদিও সরকার নির্ধারিত মূল্যেই চামড়া কেনার দাবি আড়তদারদের। ঈদের দ্বিতীয় দিনে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি ব্যবসায়ী ও পাইকাররা, কিন্তু এবারও দেশের চামড়া বাজারে কারসাজির অভিযোগ উঠেছে। ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়া 55 থেকে 60 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। সর্বনিম্ন দাম ধরা হয়েছে প্রতি পিস 1000 থেকে 1150 টাকা। তবে 10 থেকে 12 বর্গফুট চামড়া বিক্রি হচ্ছে মাত্র 350 থেকে 400 টাকায়। স্থানীয় আড়তদারদের কারসাজির অভিযোগ বিক্রেতাদের। মূলত আমাদের চামড়া এখানে বিক্রি কম, আমরা চাইনিজ থেকে বিক্রি করি, এখানে বিক্রি কম। 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার গরু কেনা হচ্ছে, সেই গরু কেনার পরে যে চামড়াটার যে মূল্য পাওয়ার কথা ছিল সেই মূল্য তো আমরা পাচ্ছি না। কেন এই ধরনের আজকে মানে চামড়ার নাজেহাল অবস্থা, এটা অবশ্যই দেখা দরকার। এদিকে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার পরও অর্ধেক কম দাম বলায় আড়ত থেকে ফেরত চাচ্ছেন অনেকে। আবার কেউ কেউ বাধ্য হয়ে 600 থেকে 700 টাকায় কেনা চামড়া বিক্রি করছেন মাত্র 200 টাকায়। কত মাদ্রাসার চামড়া পড়েও আছে, বিক্রি করতে পারে না। তারা কয় চামড়া যে ডেট গেছে গা, এইটা গেছে গা, এইটাই তো করলো। এই চামড়ার দাম হলো 400 টাকা পত্তা কিনা, এখন এই বাজারে নিয়ে আসি 200 টাকা পত্তা কয়, এটা তো আমরা সবটাই লস, মানে ফেরত নিয়ে যাইতেছি। 2 লাখ টাকা থেকে 2 লাখ টাকা ধরা রাখবো এই চামড়ার বাদে। তবে মৌসুমি ব্যবসায়ীদের এই অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন বলে দাবি তাদের। আমরা তৃণমূল ব্যবসায়ী, আমাদের মাথার উপরে আরো 2টা জায়গা আছে। সরকারি রেটের সঙ্গে আমাদের বিক্রির জায়গার রেটের কোনো তুলনা নেই। মাদ্রাসাওয়ালারা যেহেতু লবণটা ফ্রি পেয়েছে, তারা যদি লবণ দিয়ে সংরক্ষণ করে, এখন তাদের সঙ্গে যদি আমাদের রেটে হয় তাহলে আমরা পাবো, নয়তো পাবো না। ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার সারা দেশে প্রায় 1 কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। গরুর চামড়া সংরক্ষণ করতে 200 থেকে 250 টাকা ও ছাগলের চামড়া প্রকারভেদে 80 থেকে 100 টাকা খরচ হয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাজধানীতে রোববারও পশু কোরবানি দিয়েছেন অনেকে। প্রথম দিনের ব্যস্ততায় দ্বিতীয় দিনকে বেছে নেন তারা। কোরবানির বর্জ্য অপসারণে ঈদের দ্বিতীয় দিনেও কাজ করেন পরিচ্ছন্ন কর্মীরা। এদিন পচনশীল বর্জ্যের বদলে শুকনো ময়লাই বেশি দেখা গেছে। বর্জ্য অপসারণের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন নগরবাসী। ঈদের দিনে রাজধানীতে কোরবানি হয়েছে কয়েক লাখ পশু। দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে। কষাই সংকট থাকায় এদিন বেছে নিয়েছেন তারা। গতকালকার কারণে কাজ ছিল, তো কালকা করে কাজ এইটা কুরবানি দিতে চাইনি, আজকে কুরবানি দিব। কষাই টসাই ঠিক মতো পাওয়া যায় নাই, তাই আজকে আমরা নিরিবিলি কষাই টসাই পাওয়া যাবে, তাই আজকে আমরা কোরবানি দিতেছি। বর্জ্য অপসারণে দিনরাত পরিশ্রম করছেন ঢাকার 2 সিটির পরিচ্ছন্ন কর্মীরা। ময়লা তুলে নির্দিষ্ট স্থানে জড়ো করছেন তারা। কিছুক্ষণ পরপর গাড়ি এসে বর্জ্য তুলে নিয়ে ফেলছে ডাম্পিং স্টেশনে। এই কর্মযজ্ঞে সামিল 20,000 কর্মী। ময়লা অবস্থা এনটাকে 8 টাকা প্রচুর উঠতেছে, কাল হেনটাকে পরিষ্কার করে আসছি, অনেকটাকে ময়লা পরিষ্কার সব কিছু ক্লিয়ার হইব। ময়লা কষ্ট করতে ঈদের মধ্যে তো বর্ধমান জমছে, পরিষ্কার করতে হইব। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে পচনশীল বর্জ্যের দেখা মেলেনি। তবে বিচালি মাংস প্রস্তুতের সরঞ্জাম সহ শুকনো বর্জ্য রয়েছে বিভিন্ন সড়কে। নগরী দ্রুত পরিচ্ছন্ন হয়ে ওঠায় খুশি নগরবাসী। গতকালকের বজ্র আর নাই, আজকে যারা গরু জবাই হইতেছে এইগুলো আজকে সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে যাইতেছে। এখনো পর্যন্ত ওইরকম কোনো দুর্গন্ধ এখনো পর্যন্ত ছড়ায়নি। পরিষ্কার করে ফেলছে কালকে রাতের মধ্যে,
সকলের মধ্যে দেখে সব পরিষ্কার। এই সিটি কর্পোরেশনের যে কার্যক্রম খুবই ভালো করছে, কোনো এলাকা কোনো নোংরা নেই, পুরো সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। ঈদের প্রথম দিন 19,500 টন কুরবানির বর্জ্য অপসারণ করেছে 2 সিটি কর্পোরেশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে জমে উঠেছে রাজধানী সহ আশেপাশের বিনোদন কেন্দ্রগুলো। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে নেচে গিয়ে উদযাপন করেছে নানা বয়সী মানুষ। সূর্যের তেজ থাকায় ওয়াটার কিংডমেই বেশি উচ্ছ্বাস দেখা গেছে দর্শনার্থীদের। অন্যদিকে চিড়িয়াখানায় বাঘ, হরিণ সহ বিভিন্ন প্রাণী দেখতে ব্যস্ত শিশুরা। মনির হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। নগর জীবনের ব্যস্ততা আর ইট কাঠের শহরের কোলাহল থেকে কিছু সময় মুক্তির জন্যই যেন ছুটে আসা। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ বা শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। এ রাইড থেকে সে রাইড, ওয়াটার কিংডমের সব জায়গায় চোখে পড়ে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবারও দর্শনার্থীদের মূল আকর্ষণ ওয়াটার কিংডম। গানের তালে নেচে গিয়ে হই হুল্লোড়ে ঈদ উদযাপন করেন দর্শনার্থীরা। ছোটদের সঙ্গে গানের তালে উচ্ছ্বাসে মাতেন বড়রাও। অন্যান্য বারের মতো এবারেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ওয়াটার কিংডম। গানের তালে হই হুল্লোড় করে শুধু বড়রাই নয়, খুদেরাও আসলে ঈদ আনন্দ উদযাপন করছেন এখানে। ঢাকার যান্ত্রিক জীবন থেকে একটু রিল্যাক্সিংয়ের জন্য, অবকাশ কাটানোর জন্য আসছি। খুব ভালো লাগতেছে, বাচ্চারা পানি খুব পছন্দ করে, এজন্য নিয়ে আসছি ঘুরতে। আমি প্রতি ঈদে আসি, অনেক ভালো লাগে। ভালো লাগতেছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি 4 জন মিলে। তবে শিশুদের উদযাপনের মাত্রাটা যেন ভিন্ন। অফুরন্ত বিনোদনে তাদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। ঈদের মধ্যে অফিসে ছুটি পাওয়া গেছে, বাচ্চাদের নিয়ে তাদের ঘুরতে আসছে এখানে। তাছাড়া তো ছুটি পাওয়া যায় না, নানান ব্যস্ততার কারণে। বাচ্চাদেরকে একটু বিনোদনের দেওয়ার জন্য এখানে আসা। আমরা অনেকগুলো রাইডে উঠেছি, আমাদের মজা হয়েছে। চাঁদের দেশটা খুব ভালো লাগবে খুব। এদিকে ঈদ আনন্দ উদযাপনে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। বাঘ আর হরিণের খাঁচার সামনে কৌতূহলী দৃষ্টি আর বানরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত খুদেদের সঙ্গে রয়েছেন বড়রাও। খুব ভালো লাগছে, বাচ্চাদের জন্য তো আসলে আমাদের আনন্দ। বাঘ দেখেছি, তারপর সিল দেখছি, তারপর উট পাখি দেখছি, তারপর হচ্ছে গিয়ে কচ্ছপ দেখছি, আর হরিণ দেখছি, আর অনেক কিছু। বইয়ের পাতায় দেখা বাঘ ভাল্লুক সামনাসামনি দেখাতে সন্তানকে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন বলে জানান অভিভাবকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে সারা দেশেই বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। কক্সবাজার, পতেঙ্গা ও কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢল নামে পর্যটকের। এছাড়া সিলেটের চা বাগান, সাদা পাথর সহ বিভিন্ন স্পটে ভিড় করেন হাজারো মানুষ। গানের তালে তালে আনন্দে মাতোয়ারা তরুণ তরুণীরা। পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের ছুটিতে ওয়াটার পার্কে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন সব বয়সী মানুষ। অনেকেই চড়েন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখেন ভূতের রাজ্য। হিমালয়ের মতো ফ্যান্টম হিল দেখে মুগ্ধ পর্যটকরা। ফার্স্ট টাইম আমি এসেছি, খুব ভালো লাগতেছে, জায়গাটা খুবই ভালো আর খুব এনজয় করছি আমরা সবাই। কক্সবাজার সৈকতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে পর্যটকরা। উত্তাল সাগরে গর্তের কারণে লাল পতাকা উপেক্ষা করে মাতেন ঈদ আনন্দে। সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ড কর্মীদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অনেকে উপভোগ করেন হিমছড়ি, ইনানি, পাতোয়ার টেক ও মেরিন ড্রাইভের সৌন্দর্য। সকাল থেকে বিজের মধ্যে আছি, অনেক ভালো লাগতেছে। এখানে খুব ভালো লাগতেছে আমার, আমি প্রথমবার আসছি এখানে। ফ্যামিলি সহ আসছি, অনেক ভালো লাগতেছে, এনজয় করতেছি অনেক। কুয়াকাটা সমুদ্র সৈকতেও আনন্দে মাতোয়ারা পর্যটকরা। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে খুশি সবাই। চট্টগ্রামের পতেঙ্গা সৈকতেও বেড়েছে ভিড়। এদিকে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের সঙ্গে স্বচ্ছ পানির কলতান উপভোগ করে মুগ্ধ পর্যটকদের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। ভালো লাগতেছে, ঈদের পর আইসি ঘুরানি তো ভালো লাগে, পরিবারের সব লইয়া আইসি, ভালো লাগতেছে। ঈদের আনন্দ দেশ জুড়ে নিয়ে আসুক মঙ্গল, এমনটাই প্রত্যাশা পর্যটকদের। শামিমা শাম্মী, সময় সংবাদ। ঈদের পরদিনও গ্রামে ছুটছেন রাজধানীবাসী। ট্রেনের ভেতরে ছিল না তিল ধারণের ঠাঁই। ঝুঁকি নিয়ে অনেকে ওঠেন ছাদে। আর বাস কাউন্টার এবং লঞ্চে ভিড় থাকলেও ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি জানান যাত্রীরা। এদিকে যানজটের ভোগান্তি এড়াতে আগেভাগেই ঢাকা ফিরছেন অনেকে। স্বজনদের সান্নিধ্য পেতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছেন অনেকেই।
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করে আগেভাগেই নগরীতে ফিরতেও শুরু করেছেন কর্মজীবীরা। রোববার ভোর থেকে রাজধানীর বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে চোখে পড়ে ঘরমুখী মানুষের ভিড়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় ছিল যাত্রীর। ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না। টিকিট কেটেও সিট না পেয়ে ট্রেনের ছাদে উঠতে বাধ্য হন অনেকে। টিকিট আছে তারপরে সিট পাচ্ছি না। ভাবছিলাম ঈদের পরের দিন গেলে একটু নিরিবিলি যেতে পারবো, কিন্তু যেতে পারতেছি না। বউ বাচ্চা দাঁড়াই আছে, টিকিট পাচ্ছিলাম না, এই কারণে ইচ্ছে এসে যাচ্ছে। কুরবানির ঈদ না গেলে বাবা মায়ের অনেক মন খারাপ হয়, তো সেই জন্য যাওয়া। টিকিট আমরা আগে পাইনি, এই জন্য আর কি ঈদের পরের দিন টিকিট কাটা হয়েছে। আমরা বাপ মার সাথে ঈদ কাটাতে বাড়ি যাচ্ছি। মহাখালী বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ভিড় করেন বিভিন্ন রুটের যাত্রী। যাত্রাপথে ঝক্কি ঝামেলা এড়াতে ঈদের দ্বিতীয় দিন ঢাকা ছেড়ে যাচ্ছেন তারা। চিন্তা করলাম যে ঈদের পরে গেলে একটু ফ্রি পাবো, এখন দেখি ঈদের পরে সেম অবস্থা। গ্রামে বেশি আনন্দ মজা হয়, গ্রামে বেশি, কারণ হচ্ছে ওইখানে সব ফ্যামিলির সবাই ওইখানেই থাকে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও যাত্রী বোঝাই করে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় লঞ্চ। ভিড় এড়াতে ঈদের পরদিন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2026 সালের এপ্রিল মাস জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব দিক থেকে উপযুক্ত সময়, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়ার সম্পদ ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য। তিনি বলেন, সেখানে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি তারা। প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কিনা তা লন্ডন গিয়ে বোঝা যাবে বলেও জানান তিনি। 4 দিনের সফরে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে আমার সালাম জানাচ্ছি। দেশের রাজনৈতিক দলগুলোর দাবির মুখে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, আগামী বছর এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে ভোট। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এপ্রিলের রোডম্যাপে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল হতাশা প্রকাশ করে। তাদের দাবি, বাংলাদেশের আবহাওয়া ও অন্যান্য কারণে এপ্রিল মাস ভোটের জন্য উপযুক্ত সময় নয়। এপ্রিল মাসের ঘোষণা করেছেন, নিঃসন্দেহে এতে আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। তবে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানালেন, সংস্কার, বিচার ও বাংলাদেশের আবহাওয়া সব মিলিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ ভোট আয়োজনের উপযুক্ত সময়। আমাদের ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, আমাদের ম্যান্ডেট হচ্ছে ট্রায়াল, আমাদের ম্যান্ডেট হচ্ছে ইলেকশন। এই প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে চিফ অ্যাডভাইজার এপ্রিলের প্রথমার্ধে টাইম দিয়েছেন। ওই সময়টা আমরা আবহাওয়াবিদরা বলেন যে প্রথম 10 দিন টেম্পারেচার মোটামুটি ঠিক থাকে। এপ্রিল মাসের প্রথম অর্ধটা মানে 14-15 তারিখ পর্যন্ত যে এটা একটা ফ্যান্টাস্টিক টাইম। এ সময় তিনি কথা বলেন প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে। জানান, ফ্যাসিবাদী আমলে বিদেশে পাচার হওয়া টাকার বড় অংশ চলে গেছে ইংল্যান্ডে। দেশের পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সফরের অন্যতম লক্ষ্য। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ফোকাসটা থাকবে অ্যাসেট রিকভারি, যে টাকাটা চুরি হয়ে ইউকেতে গিয়েছে সেই টাকাটা কিভাবে আমরা রিকভার করব। এ সময় শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি তারা। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে কিনা তা এখনও ঠিক হয়নি বলেও জানান তিনি। আপনারা যেরকম গার্ডিয়ানে দেখেছেন, আমরাও সেরকম শুনছি, দেখছি বাট অফিসিয়ালি আমাদের কাছে কোনো চিঠি আসেনি। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির, উনি হচ্ছেন লিডার, আর চিফ অ্যাডভাইজার হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। তো ওনাদের মিটিং হলে তো অবশ্যই ভালো তো ভালো একটা মেসেজ। তো কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে কি হচ্ছে না এখন পর্যন্ত আমরা এখনো কিছু বলতে পারছি না। আমরা ওইখানে যেয়ে আপনাকে বলতে পারবো। 4 দিনের সফরে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ডিসেম্বরের বদলে এপ্রিলে ভোট পিছিয়ে দেওয়ায় গণতান্ত্রিক পরিবেশ গভীর সংকটে পড়তে পারে। আরেক নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ডিসেম্বরে ভোট না দিলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।
স্বেচ্ছাসেবক দল ঈদের ছুটিতে আগামী নির্বাচন বিবেচনায় নিজ নিজ নির্বাচনী এলাকায় সময় কাটাচ্ছেন নবীন প্রবীণ নেতারা। পাশাপাশি এপ্রিলে ভোটের সময় নিয়েও প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। ঈদের দ্বিতীয় দিন দুপুরে নয়াপল্টনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ডিসেম্বরে ভোট না দিলে প্রশ্নবিদ্ধ হবে ডক্টর ইউনূসের সরকার। আরও অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দলের মতো বিএনপিও একটি রাজনৈতিক দল, তা তো নয়। অনেকে ক্ষমতায় আসলেই চিরস্থায়ীভাবে থাকার একটা স্বপ্ন দেখেন। বাংলাদেশে গণতন্ত্র নিজেই এক দুর্ভাগ্যের মধ্যে পড়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েই যেন গড়িমসি। এদিন দুপুরে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ডিসেম্বরের মধ্যে যেটা মতামত সৃষ্টি হয়েছে সেই মতামতের বাইরে গিয়ে এপ্রিল কেন, এটাই তো প্রশ্ন। যারা এটা প্রভাবিত করে সে জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এবং এটার উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে। নির্বাচনের জন্য এপ্রিল নয়, ডিসেম্বরই উপযোগী বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচনও চায় না তার দল। এ সময় সরকার সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেবে বলে প্রত্যাশা জানান জামায়াত আমির। মতবিনিময় সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকবো কোনোভাবে নির্বাচন নয়, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। জামদানি মিহি জমিনে সূক্ষ্ম নকশার তৈরি এই শাড়ি শুধু দেশে নয়, নজর কাড়ছে বিদেশেও। দিনে দিনে চাহিদা বাড়লেও রয়েছে দক্ষ কারিগরের সংকট। এছাড়া সুতার দাম বেড়ে যাওয়ায় শাড়ির দামও চলে যাচ্ছে ক্রেতার নাগালের বাইরে। নারায়ণগঞ্জের জামদানি পল্লী ঘুরে এসে রৌনক নিয়ন্তার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক ও শাহিনুর শাহিন, ড্রোনে ছিলেন মোবারক শুভ। সেই নারায়ণগঞ্জের শীতলক্ষার পার। এই নদী তীরেই রূপগঞ্জের বিভিন্ন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই জামদানির নকশা তুলছেন বয়নশিল্পীরা। বলা হয় মুঘল আমলেই মসলিনের হাত ধরে এসেছে এই আভিজাত্যের পোশাক জামদানি। একটা শাড়ি ম্যাক্সিমাম 4 থেকে 5 মাসও লাগে, যেটা 4-5 সপ্তাহ লাগে সেটা নিচে 80,000 টাকা। আমরা 80,000-এর অর্ধেক পামু। বাজারেও বেশ চড়া দামে বিক্রি হয় জামদানি। মূলত নকশা, সুতার কাউন্ট আর মানের উপর নির্ভর করে শাড়ির দাম। আমরা তো লেখাপড়া করতে পারি না, তা যেহেতু আমরাও তো চাই যে আমার সন্তানরা লেখাপড়া করুক। জামদানি পল্লী থেকে এবার চোখ ফেরাবো শাড়ির হাটে। রাজধানীর অদূরে ডেমরার শীতলক্ষার পার্ক ঘেঁষে বসে জামদানি শাড়ির হাট। প্রতি শুক্রবার ভোরের আলো ফোটার আগেই শুরু হয় বেচাকেনা, চলে সকাল 9টা পর্যন্ত। স্বাদ আছে, সাধ্য নেই এমন অনেক ক্রেতাই ঝুঁকছেন দেখতে আসল জামদানির মতো মেশিনে তৈরি পলিয়েস্টার বা নাইলনের নকল জামদানির দিকে। একটু ভালো পাইতাম, একটু চলতে পারতাম ভালো করে। কোয়ালিটিটা মেনটেন করতে গেলে জিনিসপত্রের দাম বেশি হবে, এটা স্বাভাবিক। 2020 সালের 28 ডিসেম্বর বাংলাদেশের জামদানিকে ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এই শিল্পকে বাঁচাতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা, দক্ষ কারিগর, পুঁজি আর পাইকারদের দৌরাত্ম্য কমাতে পারলে জামদানি শিল্প আরও এগিয়ে যাবে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সমাদৃত হবে বাংলার এই ঐতিহ্য জামদানি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, রূপগঞ্জ। কয়েকদিনের প্রবল বর্ষণ আর উজানের ঢলে মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতে ইকোপার্কের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল ধরেছে। দেবে গেছে অভ্যন্তরীণ সড়কের একাধিক স্থান। পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।
প্রকৃতির এক মোহনীয় নিদর্শন মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত। শুষ্ক মৌসুমে এর ধারা ক্ষীণ হলেও বর্ষায় ফিরে আসে রূপলাবণ্য। এ সময় জলপ্রপাত ও ইকো পার্কে বেড়ে যায় পর্যটকের আগমন। তবে এবার বর্ষা শুরুর আগেই টানা ভারী বর্ষণ আর উজানির ঢলে জলপ্রপাতের অভ্যন্তরীণ সড়কে দেখা দিয়েছে বিস্তর ফাটল। দেবে গেছে পাকা রাস্তা, ধসে পড়েছে পাহাড় ঘেঁষা প্রাচীর। জলপ্রপাতের কুণ্ডে যাওয়ার মূল সিঁড়ির নিচের মাটি সরে গিয়ে পর্যটকদের চলাচলের পথ হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। ভিতরে পরিবেশটা যদি সংস্কার হয় দ্রুত, তাহলে পর্যটকদের জন্য ভালো হবে। যাতায়াত অনেক কষ্ট হয়েছে, আশা করি প্রশাসন এই দিক দিয়ে বিশেষ খেয়াল রাখবে। তবে পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ পুলিশের। বিপজ্জনক স্থানে না যাওয়ার জন্য পরামর্শ রইল। পাশাপাশি টুরিস্ট পুলিশ এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি। পাহাড় ধসের কারণে আমাদের রাস্তা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়ে আমরা অবগত আছি এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে লিখিতভাবে জানিয়েছি ছবি সহ। 2021 সালে 267 একর আয়তনের বড়লেখার পাথারিয়ার পাহাড়ি ভূমিকে মাধবকুণ্ড ইকো পার্ক হিসেবে ঘোষণা করে সরকার। সময় সংবাদ, মৌলভীবাজার। অবৈধ দখলদারিত্বের কবলে নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র মগরা নদী। পৌর এলাকার 6 কিলোমিটার এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নদীর পাড় ভরাট করে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। তবে নদী উদ্ধারে দ্রুতই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আলপনা বেগমের তথ্য এবং আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। দখল আর দূষণে নদী হারাতে বসেছে তার চিরচেনা রূপ, পরিণত হচ্ছে খালি। নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র মগরা নদী। পৌরসভার ভেতরে নদীর 6 কিলোমিটার এলাকায় ফেলা হচ্ছে গৃহস্থালির আবর্জনা সহ বিভিন্ন ধরনের বর্জ্য। ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে নদী। একই সঙ্গে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি মালিকানায় নির্মাণ করা হচ্ছে স্থাপনা, যে কারণে বর্ষা হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় শহর জুড়ে। পৌর কর্তৃপক্ষের নাকের ডগাতেই এমন অবৈধ দখলদারিত্বের কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। ডাস্টবিন আছে, ডাস্টবিনে যাবে না, বাসা বাড়ি সমস্ত সবকিছু বইরে বলা। এই নদীর মধ্যে মানুষ গোসল করতে পারে না। মা বাবা না করছে যে নদীতে না নামতে, কিন্তু আমাদের নদীতে নামতে ইচ্ছা হয়। যদি কোনো আইন প্রয়োগ করতো তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে শহরে বসবাস করতে পারতাম, নদীর পানি দূষিত হইতো না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে সচেতনতা বাড়ানো, পর্যাপ্ত ডাস্টবিন তৈরি সহ দখল উচ্ছেদে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিসি করে আমরা ডাস্টবিন করে দিব যাতে ওইখানে ময়লা ফেলতে পারি। বজ্র ব্যবস্থাপনা রিলেটেড সামনে কিছু প্রকল্প আসবে, সেই ক্ষেত্রে আশা করি এই অনেক কিছু দূর হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ডিপিপি প্রণয়নের কাজ চলছে। প্রকল্প পাশ হলেই দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হবে। ডিপিপিটা তৈরি করছি আর কি, এখন এটা অনুমোদনের পরই এটার কার্যক্রম শুরু হবে আর কি। এই যেটা শহর অংশ, সেই অংশটুকুতে দূষণ এবং দখল বেশি, সেই অংশটুকু এই ডিপিপির মধ্যে থাকবে। 155 কিলোমিটার দৈর্ঘ্যের নদীটিতে চলতি বছরের মে মাস পর্যন্ত 522টি দখলদার চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, নেত্রকোনা। 25 কোটি টাকা ব্যয়ে নির্মাণের 5 বছর পেরিয়ে গেলেও এখনও সচল হয়নি সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। এতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র পার্কিং করা হচ্ছে ট্রাক। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, শহর থেকে দূরত্ব বেশি হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই টার্মিনালে। সিলেট নগরীতে যত্রতত্র পার্কিং করে রাখা হয়েছে ট্রাক। এতে নষ্ট হচ্ছে সৌন্দর্য। শহরের ভেতরে ট্রাক চলাচলে ঘটছে দুর্ঘটনাও। এরই সঙ্গে বাড়ছে যানজট। অথচ 5 বছর আগে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 1200 ট্রাক ধারণ ক্ষমতা সম্পন্ন কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। সমস্যা থাকে, সমাধান তারা লোকে সমাধান করিয়া ওখানে টাকা ইলে টাউনের যানজটটা মুক্ত হইল। সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি শহর থেকে দূরে হওয়ায় গাড়ি রাখা হচ্ছে না বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। টার্মিনালটা পড়ে গেছে আউটসাইডে, একটা খাওয়ার বালা হোটেল নাই, একটা রেস্টোর ব্যবস্থা নাই। ট্রাফিক বিভাগ বলছে, টার্মিনালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত হলে যত্রতত্র পার্কিং রোধে নেওয়া যাবে ব্যবস্থা। আগে তো সুযোগ সুবিধা প্রোভাইড করতে হবে, তারপর তাকে সেখানে যাওয়ার জন্য বাধ্য করার সুযোগ থাকে, অথবা তার বিরুদ্ধে আইন প্রয়োগের সুযোগ থাকে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে সিটি কর্পোরেশন। বিভাগ কমিশনার এবং আমাদের প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করেছেন, স্যারও বলছে আমরা উদ্যোগ নিয়ে এসএমপির সাথে বসে এটা সমাধান করার জন্য। 2019 সালের 19 অক্টোবর উদ্বোধন করা হয় প্রায় 9 একর জায়গার জুড়ে নির্মিত সিলেট কেন্দ্রীয় এই ট্রাক টার্মিনালটি। সব জটিলতা কাটিয়ে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি পুনরায় ব্যবহার উপযোগী করার দাবি নগরবাসী। সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে অপু বণিক, সময় সংবাদ।
নানা সমস্যায় জর্জরিত জামালপুর বিসিক শিল্পনগরী। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কারখানার ভেতরে প্রবেশ করে পানি, থেমে যায় উৎপাদন। এদিকে অভ্যন্তরীণ সড়কে লাইট না থাকায় রাতে পরিণত হয় ভুতুরে নগরীতে। বখাটেদের উৎপাদে নাজেহাল হতে হয় শ্রমিকদের। কর্তৃপক্ষ বলছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালামের ছবি নিয়ে রিপোর্ট। নাম তার শিল্পনগরী, তবে বাস্তবে যেন দুর্ভোগের নগরী। নেই কর্মব্যস্ততা। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে জামালপুরের বিসিক শিল্পনগরীতে। কারখানার ভেতরে পানি প্রবেশ করে নষ্ট হয় যন্ত্রাংশ, থেমে যায় উৎপাদন, নেই সীমানা প্রাচীর। অভ্যন্তরীণ রাস্তায় লাইট না থাকায় রাতে ভুতুরে পরিবেশ, বখাটেদের আনাগোনা। এতে প্রতিনিয়তই লোকসানের হিসাব গুনতে হয় শিল্প মালিকদের। এই শিল্পনগরে এরকম একটা অবস্থা হয়েছে, আমাদের কাজ করা খুবই কষ্ট হয়ে গেছে। মোটর নষ্ট হয়ে গেছে, এই চলাফেরা, বাইরে আমরা মাল রাখতে পারতেছি না। অভিযোগ স্বীকার করে বিসিক কর্মকর্তা বলছেন ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ চলছে। এটা নিরসনের জন্য অলরেডি আউটলেট ড্রেন কাজ চলমান, প্রায় অর্ধেক হয়ে গেছে। পুরোটা হয়ে গেলে আমাদের এই যে সমস্যা, সামান্য বৃষ্টিপাত বা বর্ষাকালে, এই সমস্যাটা মনে হয় থাকবে না। 1957 সালে জেলার দাপুনিয়ায় 26.30 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। 157টি প্লটের মধ্যে কারখানা স্থাপিত হয় 82টিতে। এর মধ্যে বন্ধ হয়ে যায় 12টি। সময় সংবাদ, জামালপুর। ইতালিতে চলছে রেফারেন্ডাম 2025 বা গণভোট। আদালতের নির্দেশে 2 দিনব্যাপী এই গণভোটে নাগরিকত্ব আইনসহ 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মত দিচ্ছেন ভোটাররা। প্রস্তাব পাশ হলে লাভবান হবেন প্রায় 15 লাখ বিদেশি নাগরিক, যার মধ্যে আছেন অন্তত 60,000 বাংলাদেশি প্রবাসী। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালিতে স্থানীয় সময়ে রোববার সকাল 7টা থেকে রাত 11টা এবং সোমবার সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে গণভোট। 5টি আলাদা ব্যালটে ভোটাররা জানাচ্ছেন হ্যাঁ বা না। বড় কোম্পানিতে বেআইনি ছাঁটাই প্রতিরোধ, ক্ষতিপূরণ নিশ্চিতকরণ, কাজের চুক্তি সুরক্ষা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সরাসরি পক্ষ নির্ধারণ এবং বহুল আলোচিত নাগরিকত্ব আবেদনের সময়সীমা 10 বছর থেকে 5 বছরে নামানোর প্রস্তাব। প্রস্তাবগুলোর পেছনে রয়েছে বিরোধী দলগুলোর উদ্যোগ। গত ডিসেম্বরে সংসদে বিল পাশ না হওয়ায় তারা রাস্তায় নেমে সংগ্রহ করেন লাখো স্বাক্ষর। 40 লাখ মানুষ কাজের ক্ষেত্রে সংস্কারের পক্ষে আর 6.5 লাখ নাগরিকত্ব আইন বদলের পক্ষে সই দেন। বিষয়গুলো পর্যবেক্ষণ করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত গণভোটের হাতেই তুলে দেয়। প্রস্তাব পাশ করতে হলে যে কোনো একটির পক্ষে মোট ভোটারের অন্তত 50% সমর্থন প্রয়োজন। শ্রমজীবীদের জন্য 2টি ধারা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বহিরাগতদের দৃষ্টি এখন একটাই, নাগরিকত্ব আইন সংশোধন। পাশ হলে স্বল্প সময়েই ইতালিয়ান নাগরিকত্ব পাবেন অন্তত 15 লাখ অভিবাসী, যার মধ্যে রয়েছেন প্রায় 60,000 বাংলাদেশি। 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে, যদি এই নির্বাচনের ফলাফল হায়ের পক্ষে বেশিও হয় অথবা নায়ের পক্ষেও যদি বেশি হয়, হায়ের পক্ষে বেশি হলেও এটি কার্যকর হবে না যদি মোট ভোটারদের 51% ভোট না দেন। অন্যদিকে যদি নায়ের পক্ষে বেশি পড়ে, সেক্ষেত্রে যদি 51% কম ভোট পড়ে, তাহলেও এই নির্বাচনটি বাতিল বলে গণ্য হবে। আমরা আশা করব যে একটি ভালো ফলাফল বেরিয়ে আসবে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো পাসপোর্টের উপরে 5 বছর আর 10 বছর। দয়া করে যারা আমরা ইতালিয়ান পাসপোর্ট আছে সবাই ভোট দিতে যাব এবং সি ভোটারে করব। ইতালিতে রিফারেন্ডাম হচ্ছে, যেমন 5 বছরে পাসপোর্ট জমা নেওয়া, আরও 4টা বিষয়, টোটালে 5টা বিষয়। তা আমরা তার পক্ষেই ভোট দিই। তাই প্রবাসীদের একটাই প্রত্যাশা, হ্যাঁ ভোটের মাধ্যমে খুলে যাক নাগরিকত্বের দরজা। সময় সংবাদ, ইতালি। খেলার খবর। ভুটানের বিপক্ষে ম্যাচে গোল জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন হামজা দেওয়ান চৌধুরী। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথাও জানিয়েছেন হাভিয়ের কাবরেরা। সময় সংবাদকে দেওয়া হামজা চৌধুরীর সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সিঙ্গাপুরের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলতে চায় বাংলাদেশ। হামজার সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের ফুটবল যিনি আসার পর একটা নতুন মাত্রা পেয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো এবং যেহেতু সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে একটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের বিপক্ষে, সেই ম্যাচ নিয়ে তার পরিকল্পনা, তার ইংল্যান্ডের জীবন, ক্লাব ক্যারিয়ার সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন হামজা চৌধুরী। হামজা ভাই, ওয়েলকাম টু বাংলাদেশ অ্যান্ড অলসো সময় টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি।
Thank you. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। গতবার খুব শর্ট টাইমের জন্য এসেছিলেন, এবার একটু লং টাইমের জন্য। এবার মানে কেমন পার্থক্য দেখছেন? আসলে বেশি বাড়িতে পারছি না, ট্রেনিং ক্যাম্পের মাঝে আছি, সো আসলে বহুত কাম আছে, ট্রেনিং মিটিং হল, ঈদ দিনও আর জুম্মাতেও গেছিলাম ফ্রাইডের মাঝে, সো ভালো হয়েছে, বাট আমি আসলে বেশি বাংলাদেশে দেখছি না আবার। সামনে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সিঙ্গাপুরের সাথে, আপনি কতটা ফোকাসড এই ম্যাচ নিয়ে? খুব ফোকাসড, আমরা খুব কনফিডেন্স পাইছি ইন্ডিয়া ফ্রম দ্য ইন্ডিয়া গেম, সো আমরা জানি আমরা বড় চান্স আছে, বাট the ball's in our court, you know, আমরা দেশে খেলতেছি, অত সাপোর্ট লইয়া, আর আমরা টিম খুব ইমপ্রুভ হয়েছে, সো বড় অপরচুনিটি আছে, আমরা সাকসেসফুলি এবার লাগি ইনশাআল্লাহ। ভুটানের বিপক্ষে ম্যাচে আপনার প্রথম ইন্টারন্যাশনাল গোল, কেমন অনুভূতি ছিল? এত মানুষের সামনে এত একটা গোল করছেন। হয় খুব প্রাউড, আমি আমার বউ আর আমার ফ্যামিলি হয়েছি যে maybe the top two proudest moments of my career. অত মানুষরা ফ্রেন্ডলি গেম দেখছে, আর ম্যাচের আগে যে স্টেডিয়ামের বাইরে সাপোর্ট করছে, অত ভালো লাগছে, সো অত প্রাউড, বড় প্রাউড মোমেন্ট আছে আমার লাগে। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, এই ম্যাচটা নিয়ে আপনাদের গেম প্ল্যানটা কেমন হচ্ছে? সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ অনেক দিন পর খেলবে, অলমোস্ট 10 years, এবং সিঙ্গাপুর দলটা সম্পর্কে আপনারা কতটুকু জানেন এবং কেমন প্ল্যানিং করছেন এই ম্যাচ নিয়ে? খুব ডিটেল করে প্ল্যানিং হয়েছে, বাট আমরা হইতেছি যে আমরা চাইছি আমরা ওন টিমে কনসেন্ট্রেট করতাম, আমরা দেখতেছ যে সবাই দেখতে পারে যে আমরা খুব ইমপ্রুভ করতেছি, আর একবার যে আমি হয়েছি আমার মাতো, আমার দেশও, আমরা সাপোর্টের সঙ্গে, আমরা টিমও কনসেন্ট্রেট করতাম, আর একবারে অ্যাগ্রেসিভ মানা লইয়া খেলতাম, আর ইনশাল্লাহ অত করলে আমরা জিতব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচে হামজা সমিতদের উৎসাহ যোগাতে গ্যালারিতে থাকবেন ক্রিকেট, ফুটবল সহ বিনোদন জগতের এক ঝাঁক তারকা। মাঠ ফুটবলারদের নিরাপত্তায় কাজ করবে সোয়েট টিম। সময় সংবাদ জানিয়েছে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। ভুটান ম্যাচের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এশিয়ান কাপ বাছাই ম্যাচে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকবে ফেডারেশন। এই ম্যাচ ঘিরে দেশের 8 বিভাগে জমকলা আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের। তবে বৃষ্টি থাকলে আয়োজনে ব্যাঘাত হতে পারে বলে জানান তাবিথ। 10 জুন ব্লকবাস্টার ম্যাচের অপেক্ষায় নতুন রূপে সেজে ওঠা জাতীয় স্টেডিয়াম। হামজা সমিত, ফাহমিদুলদের ছোঁয়ায় ফুটবলে তৈরি হয়েছে নবজাগরণ। হারানো গৌরব ফিরে আসায় মাঠমুখী হয়েছেন দর্শক। ভুটানের বিপক্ষে গত 4 জুন তারই এক ঝলক দেখেছে দেশের ফুটবল প্রেমীরা। গেট ভেঙে মাঠে দর্শকদের ঢুকে পড়া সহ নানা অপ্রীতিকর অবস্থায় পড়ে ফেডারেশন। টিকিট নিয়েও পোহাতে হয়েছে নানা ঝক্কি ঝামেলা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না বাফুফে। হামজাদের নিরাপত্তায় কাজ করবে সোয়াত টিম। আমরা অল ইভেন্টুয়ালি জন্য আমরা প্রস্তুত রয়েছি, সো যেসব প্রবলেম আমরা ফেস করছি সেগুলো আমরা অবশ্যই ওভারকাম করব। এই মুহূর্তে আমরা লাস্ট কোঅর্ডিনেশন মিটিংগুলো করতেছি। আউটার এরিয়া ট্রাফিকে কী হবে, যে অভিজ্ঞতা আমরা নিয়েছিলাম ভুটানের ম্যাচের এগেনস্টে, টিকিটের প্রসেস, টিকিট একটু স্লো, সিকিউরিটি চেক, সেগুলোর সমস্ত কোঅর্ডিনেশন মিটিং আজকে আমরা করে ফেলছি। খেলা চলমান অবস্থায় যেসব জায়গায় উইকনেস থাকতে পারে, রেস্টরুম বলেন, সিঁড়ি দিয়ে উঠানামার কথা বলেন, ইন কেস অফ ইমার্জেন্সি এক্সিট গেট বলেন, আমরা সব ইভেন্ট বা আনফোর্সিন ইভেন্টের জন্য প্রস্তুত রাখবো। সবার নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত সিরিয়াস। এখানে আমরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করেছি, আর্মির সাথে কন্ট্যাক্ট করেছি, নিজস্ব আমাদের প্রাইভেট সিকিউরিটিও আছেন এবং থাকবেন। অ্যান্ড আমরা বিশ্বাস করি যে যতদিন এই উচ্চ দিকে আমাদের খেলা যাবে ততই আমাদের সিকিউরিটিকে আরও বেটার অ্যান্ড মডার্নাইজ করতে হবে। হামজা জামালদের জন্য গ্যালারিতে গলা ফাটাতে চেয়েছেন ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য ডিসিপ্লিনের তারকারাও। এমনকি টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আগ্রহ দেখিয়েছেন মাঠে বসে এ ম্যাচ দেখতে। বাফুফেও রেখেছে বড় চমক। সভাপতি জানালেন ফুটবলারদের অনুপ্রাণিত করতে তারকায় ঠাসা থাকবে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। অনেক খ্যাতিমান নন ক্রিকেটার্সরাও থাকবে, আমাদের কিছু যারা অভিনেত্রী বা অভিনেত্রী সিনেমা করে বা নাটক করে তারাও থাকবে, বিহাইন্ড দি সিনস যারা অনেক কাজ করে টেকনিক্যালি, কোচিং স্টাফ বলেন বা মিডিয়া প্রডিউসার্স, তারাও থাকবে।
সকলেই কিন্তু গ্যালারিতেও থাকবে, ভিআইপি বক্সেও থাকবে এবং প্রাইভেট বক্সেও থাকবে। যে যেমনে চাচ্ছে কমফোর্টেবলি তারা খেলাও দেখবে এবং বাংলাদেশ দলকে তারা উৎসাহ দিবে। বহুল প্রত্যাশিত এই ম্যাচের উন্মাদনা সবার মাঝে পৌঁছে দিতে 8 বিভাগে রাখা হয়েছে নানা জমকালো আয়োজন। তবে বৈরী আবহাওয়া থাকলে বিকল্প পথে হাঁটতে হবে ফেডারেশনকে, তার জন্যও তৈরি তাবিদ আউয়াল। আমরা স্টেডিয়ামের বাইরে বাকি বিভাগের সহগুলো আমরা চেষ্টা করতেছি প্রজেক্টরের মাধ্যমে বা এলইডি স্ক্রিনের মাধ্যমে খেলাগুলো দেখানোর জন্য, যেটাকে ফ্যান জোন বলা হয়। সো আমরা কিন্তু যত চেষ্টা করছি ফ্যানদেরকে ইনক্লুড করার জন্য, খেলাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তার ভিতরে আপনারা জানেন যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে, লাইক আবহাওয়া, তখন যদি বৃষ্টি পড়ে বা একটু বন্যা হয়ে যায়, আমরা একটা সলিউশন আমরা আসবো। সফল আয়োজনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাফুফের সভাপতি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। ওরা যা সিন্ডিকেটের লোক তো সবাই লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। কুরবানির চামড়া নিয়ে এবারও হতাশা, বিক্রি হচ্ছে পানির দরে। 50 থেকে 100 টাকাও কিনতে অনীহা আড়তদারদের, সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, নারী শিশু সহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস, সারা দেশে এই বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজ। এবং সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতির অভিযোগ ইস্যুতে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চান ব্রিটিশ এমপি টিউলিপ। এখনও চিঠি না পাওয়ার দাবি প্রেস সচিবের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।